আমার সামনে এসেছে সিএনজি দিয়ে নেমে গিয়ে হচ্ছে বলতেছে যে আমাকে বিয়ে করতে হলে আমাকে তার বেতন হতে হবে 1 কোটি টাকা। ওয়াইফ নিজে এসে সাইন টেন করে দিয়ে গেছে যে আমার হাজব্যান্ড এডিক্টেড, অভি স্বাভাবিক নেই, মেবি ড্রাগ ফ্রাগ কিছু নিচ্ছে বা সিচুয়েশন ভালো না। বাট দ্যাট টাইম আসলে আমি খুব টেন্স ছিলাম আমার বিজনেস নিয়ে। তোমার নিউজ দেখার পরে মানুষের আসলে অনেকেরই যে চোখ খুলে গেছে যে এরকমও হতে পারে। ছেলেকে যখন একটা মেয়ে মানুষ অ্যাবিউজ করে সেটা নিয়ে কেন কথা হবে না? আমি কোনো দিন সস্তা কোনো ইউটিউবারের সামনে আমি দাঁড়া ইন্টারভিউ দিই নাই, নেভার এভার। কারণ আমার শুরুটা অনেক ভালো। পপি আপুর হঠাৎ করে আমরা দেখলাম যে বিয়ে হয়ে গেল, পত্রপত্রিকায় আসা শুরু করলো। এই যে রিসেন্টলি বিয়ে করেছে, বাট আমি জানি যে 10 বছর আগে থেকে তারা একসাথে থাকে, তাদের বেবিও আছে। আপনার তো কোনো ছবি রিলিজ দেখি না, কিসের নায়িকা আপনি? কয়টা ছবি রিলিজ আপনার? আপনি 3 লাখ টাকার ড্রেস কিনলেন কি করে? আমাকে কোন মেডিসিন খাওয়াচ্ছে সেটা দেখলা না, কোন খাবারটা আমাকে খাওয়াবে সেটা দেখলা না, না দেখে দিয়ে দিলা। পৃথিবীর কোন দেশে শিল্পী সমিতি নির্বাচন বলে কিছু নাই, এত আলোচনা নাই, নির্বাচনই নাই। অবহেলা পেয়েছি আমি, যে ব্যাপারগুলোতে গুরুত্বটা প্রপার পাইনি, আমি সেই গুরুত্বটা যেন প্রপার এনে দিতে পারি, সেই জন্য আমার এই চেষ্টা। সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট আনকাট। পুরোটি সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শারমিন দীপ্তি, এবং আজকে আমাদের অতিথি হয়ে যিনি এসেছেন তিনি আমাদেরই পরিচিত একটি মুখ। তিনি চলচ্চিত্রে কাজ করেন, তিনি চলচ্চিত্রের অভিনয় শিল্পী, এবং একটা সময় জীবনের মোড়টা মনে হয় একটু ঘুরে গিয়েছিল। অনেকটা সময় আমরা তাকে পাইনি, আসলে তার কাজগুলো আমরা দেখতে পাইনি। সব কিছু মিলে তার সাথে আজকে আমাদের আড্ডা হবে। আমাদের সঙ্গে রয়েছেন অনিক রহমান অভি। অভি, কেমন আছো? অনেক বছর পর তোমার সাথে দেখা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো আছি, আসলে অনেক বছর পর দেখা। আর তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, আর আবার মনে হচ্ছে সুন্দর একটা আড্ডা হতে চলছে। অবশ্যই সুন্দর একটা আড্ডা হতে চলেছে। আমরা একেবারে প্রশ্নে চলে যাব। একদম। কাট থেকে না আনকাট থেকে? যেখান থেকে, তোমার সমস্যা নেই। ওকে ওকে, কাট। এখন পর্যন্ত আপনার অভিনীত চলচ্চিত্রের মধ্যে কোনটিকে সেরা ছবি বলবেন আর কোনটিকে নিজেকে এগিয়ে রাখবেন? আচ্ছা, আমার আসলে কি প্রথম থেকেই তো আমি আসলে ডিরেক্টরগুলো খুব ভালো পেয়েছি। তুমি জানো আমার ফার্স্ট মুভি হচ্ছে শাহিন সুমনের ডিরেকশনে, সেকেন্ড মুভি মমতাজুর রহমান আকবর স্যারের। মানে প্রচুর আমি একদম শুরু থেকে, যাদের হয় না যে মানুষ স্বপ্ন থাকে আর্টিস্টদের যে ওনাদের সাথে কখনো কাজ করব, বাট আমার স্টার্টিংটাই হয়েছে ওনাদের দিয়ে। সো আমার প্রথম ছবি তো অফকোর্স আমার কাছে ভীষণ স্পেশাল, সেদিন বৃষ্টি ছিল। এবং তারপরে যদি বলি, আমার ইমপ্রেসের একটা খুব ভালো ছবি আছে, সেটা হচ্ছে পোস্টমাস্টার 71, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। সো ওইটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর হয় না যে প্রত্যেকটা আর্টিস্টের কাছে আমার মনে হয় যে প্রত্যেকটা কাজই তার কাছে অনেক বেশি স্পেশাল, বিকজ অফ প্রত্যেকটা গল্প আলাদা, প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। বাট এই দুইটা ছবি আমার কাছে অনেক বেশি স্পেশাল। এবং আরেকটা ছবি আছে, সেটা আমার অনেক ইয়াং এজে করা, সেটা হচ্ছে ভালোবাসা.com। দ্যাট টাইম অনেক হিউজ বাজেটের একটা ছবি, এবং দর্শক খুব পছন্দ করেছিল। মানে কলেজ গোয়িং একটা গল্প, ভীষণ মানে টিনেজারদের একটা গল্প, এবং ওইটা মানুষ খুব পছন্দ করেছিল। ভালোবাসা.com জ্যাজের ছবি ছিল না, জ্যাজের না, বাট জ্যাজ থেকে রিলিজ করা হয়েছিল। আচ্ছা। আর প্রথম ছবির অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম ছবি পরিচালনা করেছেন শাহিন সুমন। সেই সময় শাহিন সুমন ভাই তো অনেক আসলে পপুলার, এবং তারা এখনো বাট দ্যাট টাইম ওই ব্যাপারটা একটু অন্যরকম ছিল, যে ওইটা প্রোডিউসার ছিল নায়িকা রত্না। তো ওই ব্যাপারটা ওই সময় প্রচণ্ড আলোচনায়, যে আর ভূতের ছবি, বাংলাদেশের ফার্স্ট ডিজিটাল হরর ছবি। তো ডিজিটাল তো যখন মাত্র স্টার্ট করলো, তো ওই সময় আমরা আসলে ছবি রিলিজের আগে আমাদের নিয়ে অনেক আলোচনা। আমরা এফডিসিতে যখন শুটিং করি, অনেক ডিরেক্টর দেখার জন্য আসতেছে যে শাহিন 2টা নতুন ছেলে নিয়ে কাজ করছে, দেখে আসি কেমন করছে। ওই ব্যাপারগুলো খুব ভালো ছিল। এবং আমি হয় না যে ডিজিটালের প্রথম দিক থেকে তো মানুষ খুব সাদরে গ্রহণ করেছিল ব্যাপারগুলোকে। রত্নাপার হাত ধরে কি চলচ্চিত্রে আগমন ঘটেছে? হ্যাঁ, ওইভাবে যদি চিন্তা করো, রত্নার হাত ধরে, বিকজ অফ রত্নাই হচ্ছে ফার্স্ট আমাকে ফিল্মে ব্রেকটা দেয়। আর কিভাবে ব্যাপারটা হলো যে রত্নাপার সাথে পরিচয়, বা কিভাবে আগে কিভাবে কাজটা শুরু করেছে? রত্নার সাথে আমি বেসিক্যালি দ্যাট টাইম আমি অ্যাজ এ প্রেজেন্টার কাজ করতাম মোটামুটি অনেকগুলো চ্যানেলে। তো রত্নার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। এরপরে শাওন আশরাফ নামে একটা ভাই, উনি হচ্ছে একটা মুভি স্টার্ট করেছিল, আমি, নীরব ভাই আর রত্না। তো সামহাও ছবিটি হয়নি, একদিন দুদিন আমরা শুটিংও করেছিলাম, সামহাও ছবিটি হয়নি। বাট রত্না হচ্ছে আমার সাথে কাজ করে, উনি গিয়ে হচ্ছে শাহিন ভাইকে সাজেস্ট করলো যে অভি নামে একটা ছেলেকে পেয়েছি, ভালো অভিনয় করে, তুমি দেখো। বাট শাহিন ভাইয়ের ফার্স্ট ইমপ্রেশন ছিল এটা, ছোট তো
হিরো কেমনে হবে, মানে দ্যাট টাইম আই ওয়াজ অনলি 17 or 18, সো হিরো হওয়ার মতো ব্যাপারটা মনে হতো না, কারণ আরেকটু শর্টও ছিলাম, অনেক বেশি স্লিম। বাট হয় না যে ওনাদের ভালো লাগার কারণে আসলে সুযোগটা পাওয়া, এবং আমার যেটা ফিল হয়েছে যে ওইটা যদি আমি ওইভাবে না করতাম, আমার ওইটা চলাকালীন আরও 3টা ছবিতে আমি সাইন করি, এবং সবগুলো ভালো ডিরেক্টর, ভালো ভালো ছবি। তো আমার কাছে মনে হয় যে ওইটা আমার জন্য অনেক বেশি দ্যাট টাইম খুব সাপোর্ট করেছে। শুরুটা খুব ভালোই ছিল, খুব ভালো আসলে ছিল, হ্যাঁ। খুব ভালো। জীবনের কঠিন সময় মোকাবেলা করেছেন কিভাবে? আমরা জানি যে অভির জীবনে একটা কঠিন সময় মধ্য দিয়ে তুমি পার করেছো, হঠাৎ করে দেখলাম যে তুমি নাই, তুমি কোথায়, আসলে সবকিছুই আমরা আসলে দেখেছি সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, হ্যাঁ। একটু ছোট করে যদি একটু সংক্ষেপে বলি। আচ্ছা, ব্যাপারটা ছিল যখন কোভিড হয়, তো আমার মিডিয়ার পাশাপাশি যেটা হচ্ছিল যে আমার রেস্টুরেন্ট বিজনেস ছিল, এবং ওইটা আমি খুব পছন্দ করতাম। তো আমার 3টে রেস্টুরেন্ট মিলে আমি আসলে খুব খারাপ সিচুয়েশনে যাচ্ছিলাম যখন কোভিডটা স্টার্ট হয়ে গেল। বাট আমি আসলে কোনোভাবেই রেস্টুরেন্টগুলো ছাড়তে যাচ্ছিলাম না। বাট দ্যাট টাইম আমার ফ্যামিলি ইউএসএতে, আমার বাবা মা দুজনই ওই সময়টাতে বাইরে। তো আমার কিছু কাছের মানুষ তারা আসলে আমার বাবা মাকে কনভিন্স করে ফেলে যে অভি স্বাভাবিক নেই, মেবি ড্রাগ ফ্রাগ কিছু নিচ্ছে বা সিচুয়েশন ভালো না। বাট দ্যাট টাইম আসলে আমি খুব টেন্স ছিলাম আমার বিজনেস নিয়ে। আসলে তখন তো আমার বাবা মা দেশের বাইরে, তো কিছু আমার কাছের মানুষ যারা হচ্ছে আমার বাবা মাকে বোঝাতে সক্ষম হয় যে অভি স্বাভাবিক নেই, ও মেবি ড্রাগ ফ্রাগ সামথিং কিছু নিচ্ছে। তো বাবা মা যেটা হয় দূর থেকে তো কিছু করার ছিল না, তো তারা তাদেরকে বিলিভ করে তারা হচ্ছে ওই রিহ্যাবের যিনি আছেন তার সাথে কন্ট্রাক্ট করে আমাকে ওখানে দিয়ে দেওয়া হয়। এবং তাদের সাথে যেটা কন্ট্রাক্ট ছিল সেটা হচ্ছে আমার বাবা মা আমেরিকায় থাকে, তারা জানে, এবং তারা বুঝতে পেরেছিল যে যেহেতু দ্রুত তারা আসতে পারছে না, তো যতটা টাকা পয়সা যতটা বলবে দিবে, যেহেতু তারা ভালো ফ্যামিলি থেকে বিলং করে, তো সেভাবেই তারা তাদের ব্যাপারগুলো চালিয়ে যাচ্ছে। তোমরা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 1 বোন। তুমি বড় সব? আমি সবার বড়। আমার কিন্তু যারা আসলে একটু ডাউট করেছিল যে তুমি কোনো নেশা করো, তুমি কি এরকম কিছু করেছিলে? না, নেভার। না, এটাই এই পয়েন্টে আমি আসলে পিক করার জন্য যে আমরা অভিকে যেভাবে জানি, যেভাবে চিনি, অভিকে কখনো স্মোক করতেও কেউ দেখিনি। না, নেভার এভার। হ্যাঁ, নট অনলি আমি স্মোক, পার্সোনালি আমি ইভেন চা কফিও আমি খাই না। হ্যাঁ, অনেক আগে থেকে অভিকে চিনি, তো তখন না এই নিউজটা দেখে মেলাতে পারিনি যে কেউ আচ্ছা মেলাতে অভি। পারছিল না। আচ্ছা, হয় না, অনেকে হয়তো করে না, কিন্তু পরে গিয়ে হয়তো হ্যাঁ, সেই হ্যাঁ, ড্রাগসটা হয়তোবা। নেয়। তারপর বাট যেটা হয়েছিল তখন ওই যে ওনারা একটা নিজেদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেললো যে ঠিক আছে, যদি বছর 6 মাস 8 মাস 2 বছর রাখা যায়, একটা ভালো অ্যামাউন্ট। আর তখন এভরি মান্থ আমার মায়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে 90,000 করে টাকা নেওয়া হতো। তার মানে এই বিশাল ভালো একটা একটা ট্র্যাপে অ্যামাউন্ট, পড়েছিল। হ্যাঁ, ভীষণ। এবং আমি যখন এটার মধ্যে বন্দি, তখন আমার বারবার মনে হচ্ছিল যে মানে ওদের যে সিমটমগুলো আমি দেখছিলাম যে আমি হয়তো মরার আগ পর্যন্ত বেরোতে পারবো না, বিকজ ওরা প্রতি মাসে আমি কতখানি সাফার করছি সেটা দেখছে না, ওরা দেখছে ওদের এভরি মান্থ 90,000 করে হচ্ছে ওদের টাকা ঢুকছে। তো তখন আমি আসলে যে আমার বাবা মা তো জীবনেও বুঝবে না যে আমি আসলে কোন সিচুয়েশন ওই আছি। মুহূর্তে বাবা মার সাথে কোনোদিন না, কথা কোনোভাবে হয়নি? ওরা কানেক্ট হতে দিত না। ওরা বলতো যে ও অনেক বেশি অসুস্থ, আপনাদের দেখলে হাইপার হয়ে যাবে, আপনাদেরকে মেরে ফেলতে পারে। মানে আমার বাবা মাকে উল্টো বোঝানো হতো, আমার সাথে দেখাই করতে দিত ওই না। সময় কি তুমি বিবাহিত ছিলে? হ্যাঁ, ম্যারিড আমি। আর তখন আমার বেবি একটা হয়েছে, বাচ্চাও ছিল। আমার বেবি হয়েছে। বাট তখন হচ্ছে কোভিডের সময় যেটা হয়, আমার ওয়াইফ আমার বেবিকে নিয়ে তার বাবার বাড়িতে, মানে ওই সময়টা তো হয় কি, এমন সুন্দর সময়টা তারা পিক করেছে। হ্যাঁ, মানে একদম আমি একা। হ্যাঁ, আর আমার ছোট ভাইটা দ্যাট টাইম হচ্ছে যে তার আগেই হচ্ছে চিল্লা যে যায়, মানে ও হচ্ছে ওইটাতে গিয়েছিল। মানে ওর আসলে করার কিছু ছিল না। ও যখন এসেছে তখন যে তোমার ভাই তো খুব বাজে অবস্থার মধ্যে, একদম ড্রাগ এডিক্ট হয়ে, তো ও তো তখন যথেষ্ট ছোট মানুষ, ওর ডিসিশন নেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না। সেই ব্যাপারগুলো নিয়ে আসলে যখন আমি মনে করলাম যে না, আমার মনে হয় আর বের হওয়া হবে না, কারণ ওরা আসলে টাকাটাকে এমনভাবেই ওরা গ্রিপে নিয়ে নিয়েছে, তা আমাকে মনে হয় আর সুস্থভাবে বের করবে না। তো আমি মনে হলো যে আমি লাস্ট একটা ট্রাই করে দেখি। তো তখন যারা ওখান থেকে আগে আগে বেরিয়ে গেছে ওরা ভিজিটে আসতো সামটাইমস। তো আমি ওদের একজনকে কনভিন্স করে, সেলিম সাকিব নামে আমার একটা ছোটো ভাই আছে, সাংবাদিক, ওকে আমি একটা টেক্সট করি ওর ফোন দিয়ে, ওর পেজে বেসিক্যালি, মানে লাকিলি যদি দেখে টেক্সটটা, তো দেখার পরে আমার ওই ছোটো ভাইটা ভীষণভাবে ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়, সেলিম সাকিব। তো সেলিম সাকিব হচ্ছে জায়েদ ভাই এবং আমার বন্ধু যে জয় ফিল্মের আমাদের, ওনাদের সাথে যোগাযোগ করে,
যে অভি ভাই তো এই সিচুয়েশন আছে, কিভাবে কি করা যায়। এর মধ্যে তোমার পরিবারের কেউ তোমাকে দেখতে যায়নি? তখন তো কোভিডও ছিল। না কোভিডের পর আমি ওখানে ছিলাম 9 মান্থস, বাট কেউ যায়নি দেখতে তোমাকে একবারও? দেখতে গিয়েছে, বাট তাদের দেখতে দেয়া হয়নি। যে ওকে যদি এখন দেখতে চান, ওর দেখার মতো সিচুয়েশন নাই, দেখতে পারবেন না। দেখার মতো যখন সিচুয়েশনটা নাই, উনি যখন বলছে, তো তখন বাবা মা বা ফ্যামিলি তারা তো চাইবে যে ভালো হোক, সুস্থ হোক, আরো কি করা লাগবে সেটাই করেন। ব্যাপারগুলো মানে ওনাদেরকে পুরো কনফিউজ করে রেখেছিল। আর ওখানে কি কোনো টর্চার করা হতো? লটস অফ কিরকম টর্চার ছিল? ধরো আমি আমার, কারণ ওখানে তো যারা ম্যাক্সিমাম যত তারা হচ্ছে তোমার এডিক্টেড পারসন। তো আমি তো সেটা না, বাট আমার তো আমার ফ্যামিলির কথা মনে পড়তো, আমার বাচ্চার কথা মনে পড়তো, আমার বাবা মার কথা মনে পড়তো। তো আমি যখন কান্না করতাম তখন হচ্ছে যে প্রচন্ড রকমের টর্চার, কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। টর্চারটা কি রকম ছিল? কোনো ফিজিক্যালি, মেন্টালি তো অফকোর্স অলওয়েজ। মারধর করতো? লটস অফ, মানে আমার বডিতে এখন এমন এমন জায়গায় কিছু মার্ক আছে যেটা যারা কাছের মানুষ তারা দেখেছে, এবং মানে এখন তাদের আফসোসের শেষ নাই। বাট আমি আসলে তো যখন আমি আমার শিল্পী সমিতিতে ওনাদের সাথে যোগাযোগ করলাম, তো ওনারা আসলে, কারণ ওনারা আমার কাছ থেকে জানতেন যে অভি তো কোনোদিন এক কাপ চাও খায় নাই, সো অভি এটা না, ওনারা আমাকে বিলিভ করেছিলেন। করার পরে ওনারা গিয়ে র্যাবের সাথে যোগাযোগ করে যে আমাদের এই সদস্যর এই প্রবলেমস, আপনারা কি করবেন। তো র্যাব আসলে প্রথমত হচ্ছে যে ওনারা কনফার্ম হতে চেয়েছিলেন যে আমি আসলে নন এডিক্ট পারসন কিনা। ওনারা আমার শ্বশুরবাড়ির এলাকা, আমার গ্রামের বাড়িতে, আমার আত্মীয়র সাথে সবার কাছে যখন কনফার্ম হলেন যে না, ওকে কখনোই আমরা কোনো এডিকশনের মধ্যে দেখিনি, তখন তার অ্যাকশন নিলেন একদম বড় করে, মানে র্যাব থেকে বিশাল বড় করে গিয়ে আমাকে ওখান থেকে রিলিজ করলেন। তো আমাকে ট্রিটমেন্টের জন্য দিচ্ছ, কোথায় দিচ্ছ সেই জায়গাটা দেখলা না, আমাকে কোন মেডিসিন খাওয়াচ্ছে সেটা দেখলা না, কোন খাবারটা আমাকে খাওয়াবে সেটা দেখলা না, না দেখিয়ে দিয়ে দিলা। তো তখন আসলে অভিমান করে আমি একটা বছর ডিটাচ ছিলাম ফ্যামিলি থেকে। ডিটাচ বলতে কথা হতো, বাট আমার কাছে মনে হতো দ্যাট টাইম যে আসলে মানে আমার ফ্যামিলি, মানে এখন তাদেরও যে কিছু করার ছিল না সেটা বুঝতাম, বাট সাফার তো আসলে সাফারটা তো আমি করেছি। তো ওই অভিমানটা থেকে আসলে একটা বছর সরে থেকে কাজ করেছি। আমার তো 10-12 মাসের একটা গ্যাপ ছিল দ্যাট টাইম, বাট আমি যখন রিলিজ হয়ে এসেছি, অনেক স্পন্সর, তুমি চিন্তা করতে পারবা না। অভিকে আইফোন দিব, আমাদের ফ্ল্যাটে অভিকে থাকতে দিতে চাই, জাস্ট অভি বলবে জমুকে আমাকে এটা দিয়েছে। বাট ট্রাস্ট করো, আমি পুরো ওই জার্নিটাতে আমি একা স্ট্রাগল করেছি। আমি কারো কাছ থেকে এতটুকু হেল্প নিইনি। আমার শুধু একটা কথা বলেছি যে আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমাকে কাজ, যদি কেউ হেল্প করতে চান, সাপোর্ট করতে চান, কাজ দিয়ে হেল্প করেন। আমি আদার্স কোনো হেল্প বা সাপোর্ট আমার লাগবে না, বিকজ আমি সুস্থ স্বাভাবিক। তো আমার ওই সময়টাতে আমার কাছে মনে হয় যে একটা মানুষ যতখানি সাফার করতে পারে, আমি তার থেকে 10 গুণ করে এসেছি। এবং মেন্টালি আসলে আমার একটা ব্যাপারে মাথায় আসতো অলওয়েজ, নিজেকে এটা বলে আসলে মেন্টালি সাপোর্টটা দিতাম যে আমার একটা সন্তান আছে। আমি পৃথিবীর যত কিছুই হই, আমি সন্তানকে আবার দেখতে চাই, আবার বুকে নিতে চাই। ওই সময়টা আসলে আমি, আমার একটাই শুধু আমার সাহস ছিল যে না, আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বেরোতে হবে, মানে এখান থেকে এনিহাউ আমি বেরোবো। কত বছর ছিলে? 9 মাসের মতো। এবং একটা রুমে, একটা জানালার একটা কর্নার শুধু আমি পেয়েছিলাম। এবং কথাগুলো অনেকের কাছে মনে হতে পারে রূপকথার গল্পের মতো, বাট যখন আমার ওই র্যাবের সদস্য যারা, তারা আসলে আমাকে ওইভাবে দেখে তারাও কেঁদেছিলেন যে কিভাবে সম্ভব। তো মানে, এবং ওনারা র্যাব থেকেও কিন্তু ওদের নামে কেস হয়েছে, মামলা হয়েছে। এখনও ওনারা যখন সাক্ষী দিতে যান আমাকে ফোন করেন, অভি আপনি সুস্থ তো, ভালো আছেন তো? কারণ ওনারাও বিলিভ করতে পারছিলেন না যে 9টা মাস একটা ঘরের মধ্যে, এবং নট অনলি মি, আমার মতো আরও অনেক অসংখ্য মানুষ যারা এডিক্টেড না, হয়তো কারো বউ পরকীয়া করে, তাকে তার হাজব্যান্ডকে মিথ্যে বলে ওখানে রেখে চলে আসছে, মাসে মাসে হয়তো টাকা দিচ্ছে ওখানে এসে। এরকম অনেক ধরনের কেস রিহ্যাবে আছে। মানে তুমি চিন্তা করতে পারবা না যে ওখানে আরও কি হয়। কয়েকজন সদস্য ওইটা চালায়? ওটা তখন মানে বেসিক্যালি তো মালিক তো একজন থাকে, বাট ওনাদের প্রচুর ভলান্টিয়ার থাকে যারা ওনাদের সাথে রিলেটেড। ধরো উনি 1 লাখ টাকা কামাচ্ছে, ভলান্টিয়ারদের হয়তো 20,000 দিয়ে দিচ্ছে যে তোমরা আমাকে সাপোর্ট করো, কাইন্ড অফ। ওই মুহূর্তে আসলে এটা খুব কঠিন একটা সময়, যে এখন তো অনেকটা বছর পার হয়ে গেছে। বাচ্চার বয়স কত ছিল তখন? দ্যাট টাইম আমার বাচ্চা কত, 3 অনলি। বউয়ের সাথে কি অন্তত পরে তো কথা হয়েছে? হ্যাঁ, সেটা তো হয়েছে। জিজ্ঞেস করেছিলে যে তুমি অন্তত একবার দেখতে যেতে? না, ও তো গিয়েছে, আমার ওয়াইফ অলওয়েজ গিয়েছে, বাট আমাকে দেখতে দেয়নি। ও তো গিয়েছে,
এবং তাকেও বোঝানো হয়েছিল যে আপনার হাজবেন্ড আসলে দেখা করার মতো, কথা বলার মতো সিচুয়েশনে নেই। ওরা তো গিয়েছে, মানে আমার অভিমানটা ছিল যে মানে বাবা মা কেন তাদের উপর বিশ্বাস করে তোমাকে পাঠিয়ে দিলেন? পুরো ফ্যামিলির উপরে যে মানে এখনো এই যুগে মানুষ এইরকম হয়, মানে এইভাবে ট্রাস্ট কেন করলা? হয় হয় আসলে আমরা আসলে বোকাই। হ্যাঁ, আমরা অনেক ধাপে ধাপে একদম পার হয়ে অভিজ্ঞতা নিয়ে তখন হয়তো মানুষ একটু ম্যাচিউর হয়। এখনো কিন্তু মানুষ অনেক ট্র্যাপে পড়ে, অনেক। একদম একদম। আমরা সোশ্যাল মিডিয়ায় গেলেই দেখি বিভিন্ন, এখনো ফোন করে এসএমএস দিয়ে বলে যে বিকাশ করেন, এখনো মানুষ করছে। একদম। আর আমি যখন মানে ওখানে 9 মাস থেকে দেখেছি প্রচুর মানুষ, সাধারণ মানুষ, সিম্পল মানুষ, ওটা একটা আটকে রাখার একটা জায়গা। ধরো ভাইয়ের সাথে ভাইয়ের ঝামেলা, এডিক্টেড বলে ধরাই দিল, হ্যাঁ, এবং ওইটাতে তো কোনো মানুষ সন্দেহ করবে না। সাধারণভাবে মানুষ চিন্তা করবে যে এক ভাই আরেক ভাইকে দিছে, নিশ্চয়ই ওই ভাইটা ভালো না দেখেই দিছে। বাট ওই ভাইটার তার কোন সুবিধার জন্য দিচ্ছে সেটা আসলে মানে কেউ খতিয়ে দেখবে না। মানে এখানে তো বিশাল একটা ট্র্যাপ, একটা জটিল একটা জায়গা যে আমার সাথে কারো হতে শত্রুতা, আমি এখন তাকে বললাম যে কিভাবে ওই সিন্ডিকেটের মাধ্যমে একে কিভাবে রিহ্যাবে নিয়ে যাওয়া যায়। আর রিহ্যাবটা ওখানে তো হচ্ছে কাইন্ড অফ তুমি দিতে পারছো জেলখানা, যেখানে আটকে রাখবে। হ্যাঁ, এবং আসলে না জেনে না বুঝে কিংবা ফ্যামিলি যদি কাউকে বিশ্বাস না করে নিজের সন্তানকে এইভাবে দিয়ে দেয়, আসলে এই জায়গাটায় আসলে পরিচ্ছন্ন হওয়া দরকার। এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এখান থেকেই হয়। এবং আমি এত দেখেছি ওখানে যে ওয়াইফ নিজে এসে সাইন টেন করে দিয়ে গেছে যে আমার হাজবেন্ড এডিক্টেড, এবং ওই যে সিন্ডিকেট তাদের সাথে ওয়াইফও মিলিত। কারণ ওয়াইফের হচ্ছে একটা বাড়ি এলাকা আমি দেখেছি, উনি আর্মি পার্সন ছিল, উনি একটু অসুস্থ ছিল, তো ওয়াইফের সাথে সারাক্ষণ ঝামেলা লাগতো, তো ওয়াইফ বুদ্ধি করে যে সরাই দিছে, ওখানে রেখে দিছে। প্রতি মাসে হচ্ছে 10-20 হাজার টাকা করে দেয়, জাস্ট ওনাকে খাওয়ায় আর বন্দি রাখে। আর ওয়াইফ হচ্ছে বাড়ি ভাড়া তোলে, যেখানে যেটা করা দরকার সবকিছু সে করে। মানে সে তার ফ্রিডম লাইফটা চাইছে, জাস্ট তার হাজবেন্ডটাকে ওখানে আটকে রেখে। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখের সামনে, এবং সেগুলো আমি র্যাবকে বলেওছি যে অমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা। এবং এরপরে তো হচ্ছে বিশাল একটা অভিযান হলো। হ্যাঁ, সেটা হলো, সেটা অফ হয়ে গেল, এবং সেটার পরে আরো বেশ কিছু রিহাব মোটামুটি তাদের কিছু কারেকশন করলো যে হতে পারে। এবং হয় না যে পুরুষ নির্যাতনের যে একটা আইন, সেটাও মেবি আমার ওইটার পরেই একটা আইন এলো, এবং আরো কিছু কারেকশনও হয়েছে। সো এটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমি অনেকখানি ক্ষতিগ্রস্ত, বাট আমার জন্য মানুষ আসলে অনেকটা জানতেও পেরেছে যে এই সাবজেক্টটা আসলে কতখানি ডেঞ্জারাস। সেটাই। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, তোমার নিউজ দেখার পরে মানুষের আসলে অনেকেরই যে চোখ খুলে গেছে যে এরকমও হতে পারে। এরকম নিউজকে আমরা এর আগে দেখেছি, কিন্তু যখন হয় কি একজন তারকা যদি এরকম পরিস্থিতির শিকার হয়, তখন আসলে সবার একটু বোধোদয় হয়, আচ্ছা ব্যাপারটা এরকমও তো হতে পারে। আমাকে র্যাবের ওনারা জিজ্ঞেস করেছিলেন আপনি কি বলতে চান, আমাকে জিজ্ঞেস করেছিল যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, যে আপনি কি বলতে চান, না বললে কিন্তু অনেকখানি অ্যাফেক্টেড হবে না। বললাম না, আমি বলতে চাই। কেন বলতে চাই? আমি যতক্ষণ অ্যাফেক্টেড হয়েছি, যতক্ষণ আমি সাফারার, এতখানি যেন অন্য কেউ না হয়, অফকোর্স আমি বলতে চাই। দ্যাটস আমি বলেছি। একটা মেয়ে মানুষকে যদি একটা ছেলে মানুষ অ্যাবিউজ করে, সেটা নিয়ে যদি বিশাল বড় কিছু হয়, তো একটা ছেলেকে যখন একটা মেয়ে মানুষ অ্যাবিউজ করে, সেটা নিয়ে কেন কথা হবে না? এবং তুমি শুনলে অবাক হবা, ওনার ছিল মেয়ে রিহেবে। আচ্ছা। এবং সেটা নিয়ে তুমি অবাক হবা শুনলে যে প্রচুর সাপোর্ট আমি পেয়েছি। আমাকে নিয়ে মানববন্ধন হয়েছে, আমাকে নিয়ে ঢাকা ভার্সিটির সামনে পর্যন্ত মানুষ কথা বলেছে। সো ওইটা আমার কাছে মনে হচ্ছে আমার একটা অ্যাচিভমেন্ট, যে আমি কিছু মানুষের চোখ খুলতে পেরেছি যে অ্যাবিউজ ছেলেরাও হয়, ছেলেরা বলে না। হ্যাঁ, যে একটা মেয়ে মানুষ আমাকে অ্যাবিউজ করেছে, এটা আমি বলবো না, এটা আমার জন্য লজ্জার, এটা আমার জন্য হেয় প্রতিপন্ন হবে। বাট আমি এক ফোঁটাও সেটা ভাবিনি। আমার কাছে মনে হয়েছে আমার প্রত্যেকটা মানুষকে এটা জানাতে হবে। আমি জানিয়েছি, আমি বলেছি, সেটা আমি কতখানি সেটার জন্য এফেক্টেড হবে সেটা আমি চিন্তা করিনি। সেলিব্রিটিরা অনেক কিছু লুকিয়ে রাখে, এবং সেটা তুমি অনেকের সাথে কাজ করেছো, তোমার কো আর্টিস্ট অনেকেই ছিল। হ্যাঁ, অনেক কিছু নিয়ে একটু আর কি বলে, আমি শব্দটা বলতে চাই না, আর কি জানা তা বলে, কি বলবে তুমি? আচ্ছা, সেলিব্রিটিরা অনেক কিছু লুকিয়ে রাখে। প্রথমত আমাদের সবার ফেস লুকিয়ে থাকে মেকআপের নিচে। সাধারণ মানুষ প্রথমত আমাদের সেলিব্রিটিদের ফেসটাই কোনোদিন দেখে না, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্বতা বলে একটা শব্দ থাকে। আমি যে মানুষটা, আমি যেমন, আমি তেমন করে আমি তোমার সামনে কথা বলবো না। আমি মানুষটা, ধরো আমি এখন রিক্সা করে এসেছি না সিএনজি করে এসেছি, সেটা ম্যাটার করছে না। বাট তুমি যখন আমাকে জিজ্ঞেস করছো, আমি তো বিএমডব্লিউ করে এসেছি। সবার কথা আমি বলছি না, কিছু সো কল সেলিব্রিটি
যারা হচ্ছে একটা দুটো সিনেমা করে সেলিব্রিটি, হ্যাঁ, বা সিনেমা করেও নি, আমি অনেক কিন্তু অ্যাওয়ার্ডও পাচ্ছে। এখন আমি আসলে কনফিউশনে থাকি যে উনি আসলে কিসের কারণে অ্যাওয়ার্ডটা পেল। এবং সেখানে যখন যায়, আমি সাংবাদিক বলবো না, কিছু ইউটিউবার থাকে, সস্তা টাইপের ইউটিউবার থাকে, তারা কি করে ওই মানুষগুলোকে আবার প্রমোট করে। কিভাবে প্রমোট করে? আপনি আজকে এই ড্রেসটা পরে এসছেন, দাম কত? আপনি আজকে এই ওয়াচটা পরে এসছেন, দাম কত? আপনি যে পুরো আউটফিট পরে আছেন, সব মিলে কত লাখ টাকার আউটফিট পরে আছেন? আপনার কামাইয়ের উৎস কি? আপনার বিয়ে হলে আপনি কেমন হাজব্যান্ড আপনি ডিজার্ভ করেন? ওই খুব বাজেভাবে বলবো, ওই মহিলাগুলো যারা সো কল সেলিব্রিটি, তারা আবার সুন্দর করে সেটা আবার অ্যান্সারও করে। আমি 3 লাখ টাকার ড্রেস পরে এসেছি, আমার হাতের ঘড়ি কি বলে, গুচি বলতেও পারে না, গুসি বলতে উচ্চারণও করতে পারছে না। হ্যাঁ, কোনোদিন হয়তো দেখেও নি। বিশ্বাস করে হয়তো সিএনজি দিয়ে নেমে আমার সামনে এসছে, সিএনজি দিয়ে নেমে গিয়ে হচ্ছে বলতেছে যে আমাকে বিয়ে করতে হলে আমাকে তার বেতন হতে হবে 1 কোটি টাকা। তুমি কি বলে, মিডিয়াতে এসছো 6 মাস, একটা ছবি তোমার রিলিজ হয়নি, তুমি একের পর এক অ্যাওয়ার্ড পাচ্ছ, একের পর এক তুমি ইভেন্টে গিয়ে তুমি কি বলে নিজেকে প্রমোট করছো যে আমি আমুক তামুক, বাট তোমার কোনো কাজ রিলিজ হয়নি, তোমাকে কোনোদিন কেউ কোনো একটা কাজে দেখেনি। তোমাকে অলওয়েজ শুধু ইন্টারভিউগুলোতে দেখা যায়, আর দেখা যায় হচ্ছে তোমার অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে। কিসের স্টার তুমি, কোথাকার স্টার তুমি? এটা হচ্ছে আমার প্রশ্ন। হ্যাঁ, এবং এই মানুষগুলোর সাথে যখন ওই যে সস্তা ইউটিউবারগুলো দাঁড়াতে বলে, যার আসেন ভাইয়া দুজনের একসাথে একটা, আমি জীবনও দাঁড়াই নাই। বিশ্বাস করো, আমি আমার পুরো লাইফে দাঁড়াই নাই, কারণ তুমি আমাকে অনেক আগে থেকে চেনো। আমি কোনো দিন সস্তা কোনো ইউটিউবারের সামনে আমি দাঁড়াই ইন্টারভিউ দিয়ে নেই, নেভার এভার। কারণ আমার শুরুটা অনেক ভালো, স্টার্টিংটা আমার অনেক সুন্দর, অনেক বড় জায়গা থেকে শুরু করেছি। আমি কিচ্ছু জীবনে কাজ করবো না, বাট সেটা আমি মেনটেন করবো, আমি সেই অবস্থানটাকে মেনটেন করব। তো ওইটাকে আমি সস্তা করতে পারবো না। তা এইটা আমার কাছে মনে হয়। এবং কিছু মানুষদের শুনবা কি জানো, যে আগামীতে আমার অমুক 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 ছবি আসবে, 10 বছর ধরে ওইটা বলছেই, জীবন কিন্তু রিলিজ হয় নাই। তো এদেরকে আমার কাছে মনে হয় যে সো কল্ড স্টার, যারা হচ্ছে শুধুমাত্র তোমার ওই যে ইউটিউবারদের চ্যানেলে স্টার, ইউটিউবারদেরই নায়িকা, কোনোদিন ছবি দেখিনি, কোনোদিন নাটক দেখিনি, বাট তারা হচ্ছে নায়ক, তারা নায়িকা, এবং তারা অ্যাওয়ার্ডও পায়। এবং তোমার কোয়ার্টিস্টও অনেক আছে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় এই জায়গাটা একটু সংশোধন কি তোমাদেরও করে দেওয়া উচিত না? দেখো একটা ব্যাপার, আমি নাম না বলি। দেখো একটা ব্যাপার হচ্ছে কি, আমার অনেক কোয়ার্টিস্ট আছে যারা হচ্ছে যা হয়তো আমার সাথে একটা ছবি করেছে, 2টা ছবি করেছে। আমার ওয়াইফ ভীষণ বলে, এই দেখো তো উনি না তোমার সাথে এই ছবিটা করলো, উনি যে হ্যারিয়ার নিয়ে যাচ্ছে, উনি এই দামি গাড়ি নিয়ে চলছে, কিভাবে সম্ভব? তুমি পারো না কেন? আমার ওয়াইফ কিন্তু মাঝে মধ্যে দুষ্টামি করে বলে। আমি বললাম যে আমার পক্ষে অনেক কিছু সম্ভব না, যেটা ওনাদের পক্ষে সম্ভব। ওনাদের বড় বড় স্পন্সর আছে, ওনাদের বড় বড় প্রডিউসার আছে, ছবি হোক না হোক ওনাকে দেখি মালদ্বীপে গিয়ে ছবি পাঠাচ্ছে। আমাকে কেউ মালদ্বীপে নিয়ে যাবে না, বিশ্বাস করো, আমাকে কেউ নিয়ে হ্যাঁ, সো ওনার পক্ষে অনেক কিছু সম্ভব, ওনার পক্ষে অডিতে চলা সম্ভব, বিএমডাব্লিউতে যদি চলে আসে আমি একদম অবাক হব না, সম্ভব, কিন্তু আমার পক্ষে সম্ভব না। সো আমি বলবো যে এই ধরনের সেলিব্রিটি যারা, বা আমার কোয়ার্টিস্টও 2-1 জন আছে, মানুষ সে কী করে খাবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার, বাট ওই ব্যাপারটাকে নিজেকে এতখানি ছোট করো না যেটা মানুষের সামনে তুমি চোখ মানে মুখ খুলতে লজ্জা পাও, চোখ খুলতে লজ্জা পাও। তুমি কি করে খাচ্ছ সেটা তোমার ব্যাপার, বাট সেটা ফলো করে ইউটিউবারদের সামনে এনো না, যেটাতে তোমার নিজের কথা বলতে লজ্জা লাগবে। কিছু মানুষ আছে কিন্তু ওখানেই প্রশ্ন করে ফেলে, আপনার তো কোনো ছবি রিলিজ দেখি না, কিসের নায়িকা আপনি, কয়টা ছবি রিলিজ আপনার, আপনি 3 লাখ টাকার ড্রেস কিনলেন কি করে? তো আমিও অবাক হই যে এই মানুষগুলো তখন মুখ খুলে কি করে। আর ওরা হয়তো বা ম্যানেজ করতে পারে সবার, হ্যাঁ, ওনারা পারে, ওনাদের পক্ষে সম্ভব। কেন করে জানি না, কিন্তু এটা আমাদের অবশ্যই আমরা এটা এই ধরনের ব্যাপারগুলো আমরা প্রত্যাশা করি না। চাই প্রত্যেকটা শিল্পীরই স্বকীয়তা থাকবে, নিজস্ব পার্সোনালিটি সে ধরে রাখবে। এবং যে লুকিয়ে রাখার ব্যাপারটাও বললাম, যে লুকিয়ে রাখে তারকারা প্রেম, বিয়ে, প্রেম তো লুকিয়ে রাখে, ওটা হয়তো রাখতেই হয়। কিন্তু বিয়ের ব্যাপার দেখা যায় তোমারই কোয়ার্টিস্ট, আমাদের অনেক সিনিয়র একজন নায়িকা পপি আপু, যদি পপি আপুর প্রসঙ্গে আসে, পপি আপুর সাথে তুমি একটা ফিল্ম করেছো, ফিল্মটার নাম হচ্ছে সাহসী যোদ্ধা। তো পপি আপুর হঠাৎ করে আমরা দেখলাম যে বিয়ে হয়ে গেল, পত্রপত্রিকায় আসা শুরু করলো। আচ্ছা, কি বলবে তুমি? পপি আপুর সাথে আমার 2টা ছবি, একটা ছবিতে আমি আর পপি আপু হিরো হিরোইন, ওইটা হচ্ছে একটা টিভি চ্যানেলের ছবি। টিভি চ্যানেলের ছবি বলতে টিভি চ্যানেল সেটা প্রোডিউস করেছিল, ঠিক আছে, এবং সেটা আমাদের কমপ্লিট, বাট রিলিজ করবে রিসেন্টলি। বাট ওইটা ছাড়াও আমি সাদিক সিদ্দিকী স্যারের একটা ছবি করেছিলাম, ওইটাতে আমিন খানের পেয়ার ছিল হচ্ছে আমাদের পপি আপু, আমার ছিল রিপা, আমার পেয়ার, বাট একসাথে আমরা কাজ করেছি। এবং পপি আপুর সাথে আমার সুন্দর একটা সখ্যতা, এবং
আমার ওনার যে ব্যাপারটা, নট অনলি উনি, আমার আরও অনেক কো আর্টিস্ট যাদের বেবি আছে, আমি জানি পার্সোনালি বেবি বেশ বড় হয়ে গেছে, বাট তারা হয়তো সামনে আনছে না বলে আমি কোথাও বলিও না। এটা হচ্ছে ম্যাক্সিমাম আর্টিস্ট আমার দেখেছি যে 2টা ছেলে আছে, 10 বছর পরে বললো যে হ্যাঁ এই 2টা ছেলে আমার বউয়ের নামে মুখ। 10 বছর 12 বছর পরে হয়তো আমার নায়িকা প্রকাশ করলো যে এই যে রিসেন্টলি বিয়ে করেছে, বাট আমি জানি যে 10 বছর আগে থেকে তারা একসাথে থাকে, তাদের বেবিও আছে, ম্যাক্সিমাম এরকম। বর্তমানে হচ্ছে যে আমি তো নাটক করছি এখন ফিল্মের পাশাপাশি, এবার ঈদেও বেশ কিছু চ্যানেলে ধারাবাহিক গেল আমার, আবার এখন কোরবানির জন্য অনেকগুলো নাটক আমার কমপ্লিট আছে। সেই সাথে আমার নিজের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অভি ফিল্মস নামে, তো সেটা নিয়েও কাজ করছি এবং তোমাদের দোয়ায় বেশ ভালো রেসপন্স সেটাতেও আছে। কারণ হয় কি, আমি 10 জনের কাজ করি 10 রকমের পছন্দের, বাট আমার নিজের কিছু পছন্দের কাজ থাকে, সেটা আসলে আমি আমার মতো করে আমার চ্যানেলের জন্য করি। তাহলে তো খুবই ট্রেন্ডি যে নিজের প্রোডাকশনে নিজেই তুমি কাজ করছো, নিজেই সেখানে এবং অভিনয় করছো। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার একটা ফ্রিডম থাকছে, আমার পছন্দের গল্পগুলো করতে পারছি। ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করছো অভি, তো তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে ছেলেরা কিংবা মেয়েরাও বলো যে সার্ভাইভ করা কি ইজি? ইজি, যারা হচ্ছে সার্ভাইভ যদি ইজিলি করতে চায় তাদের জন্য ইজি, আর যারা হচ্ছে যে সব কিছু মেনে নিতে পারে না তাদের জন্য একটু টাফ, এবং ছেলেদের জন্য অনেক বেশি টাফ। এই জন্য বলবো, একটা ছেলে যদি কাজ করতে চায় তার অনেকগুলো কোয়ালিটি লাগে, কারণ এখন এত মানুষ ইন্টারেস্টেড মিডিয়ার জন্য, ভীষণ একটা কম্পিটিশন। কারণ আমরা যখন এসেছি তখন কিন্তু এতটা ছিল না, এতটা কম্পিটিশন ছিল না। একটা ভালো ছেলে গুড লুকিং, ডান্স করতে পারে, অ্যাক্টিং করতে পারে, এনাফ। বাট এখন যেটা তাকে করতে হয় অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন। এই জন্য বলবো, তার লুকস একটা ব্যাপার, তার অভিনয়ে জেনে আসতে হবে কমপ্লিটলি, তার ডান্স, ফাইট, এভরিথিং মানে প্রপারলি জেনে আসতে হবে। আগে যেমন শেখার একটা সুযোগ ছিল, যে আমরা কাজ করতে করতে শিখেছি, বাট এখন কিন্তু শিখে আসতে হবে, এটার কোনো আসলে ব্যতিক্রম নাই। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ছেলেরা যদি একটা কাজ পেতে হয় তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, বাট সেই জায়গাটাতেই একটা মেয়ে যারা বেশি সাবলীল তাদের জন্য হয়তো ইজি হয়ে যাচ্ছে। সো এই দিক থেকে আমি বলবো যে ছেলেদের জন্য একটু বেশি স্ট্রাগলটা করতে হয়। তোমাকে তো এটা নিয়ে স্ট্রাগল করতে হয়েছিল, তোমাকে ডান্স শিখতে হয়েছিল, এবং তুমি কিন্তু ভালো ডান্স করো ছেলেদের মধ্যে যদি বলি সেই সময়কার। না, আমার একটা ব্যাপার যেটা ছিল কি, আমি তো অনেক বেশি আর্লি এজে স্টার্ট করেছিলাম, তখন আমার শেখার সুযোগটা আসলে হয়নি। আমি আমার কো আর্টিস্ট অনেক ভালো পেয়েছি, আমার যারা সাপোর্টিং আর্টিস্ট ছিল সবাইকে আমি অনেক হেল্পফুল পেয়েছি। যেমন মিশা ভাই বলো, মিশা ভাইয়ের কাছ থেকে আমি আসলে ফাইটের অনেক টিপস নিতাম। সাদেক বাচ্চু স্যারকে আমি পেয়েছিলাম, আমি আমির শেরজি স্যারকে পেয়েছি, মানে অনেক ভালো ভালো আর্টিস্টদের সাথে আমার কাজ করা। মিজু আহমেদকে পেয়েছি, অনেক ভালো আর্টিস্টদের সাথে আমি যখন কাজ করেছি, ওনারা কীভাবে অভিনয় করে, ওনারা কীভাবে ডান্স করে, ওনারা কীভাবে ডায়ালেক্ট করে, ওই ব্যাপারগুলো আমার শেখার অনেক সুযোগ ছিল। এবং ওই সময়টাতে হয়তো ব্যাপারটা হতো কি, ওনারা না সাপোর্টিভ ছিল, এই সিনটা এইভাবে দেখো তো, বাবা তোমার এটা হচ্ছে না, জাস্ট এইভাবে বলো তো। কিন্তু এখন কিন্তু ব্যাপারগুলো নাই, এখন কিন্তু অনেক বেশি কমার্শিয়াল প্রত্যেকটা মানুষ। এখন কারো সময় নাই যে বাবা ডেকে নিয়ে এসে এই সিনটা বোঝানোর, কারো সময় নাই। দ্যাটস এখন আসলে ফাঁকি দেওয়ার সুযোগটা অনেক কম। সেক্ষেত্রে তো কাজেরও সুযোগ আছে, যে যারা সিনিয়র আর্টিস্ট তাদের একটু শিখিয়ে দেয়া, কিংবা জুনিয়র যারা আছে হয়তো একটু পোলাইটলি বলা। তো সেই জায়গা থেকে তো তুমি যে শিল্পী সমিতি নির্বাচন করছো, তো শিল্পী সমিতি নির্বাচন করলে এখানে তো একটা সমন্বয় শিল্পীদের, তাই না? তো একটা সমন্বয় কাজ করারও জায়গা আছে যদি সে কাজটা ঠিকঠাক মতো করতে চায়। তোমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে, আমি আসলে শিল্পী অ্যাজ এ আর্টিস্ট, আমি যখন যে কাজগুলো আমি সাপোর্টটা পাইনি, আমি একজন সমিতির সদস্য হয়ে আমি যে ব্যাপারগুলোতে একটু হয় না অবহেলা পেয়েছি, আমি যে ব্যাপারগুলোতে গুরুত্বটা প্রপার পাইনি, আমি সেই গুরুত্বটা যেন প্রপার এনে দিতে পারি, সেই জন্য আমার এই চেষ্টা। যে এবং হয় না যে আমার অনেক সিনিয়র আর্টিস্ট যারা আমাকে ভালোবাসেন, একসাথে অনেক কাজ করেছি, তাদেরও একটা সাপোর্ট যে অভি করো, কেন করো, একবার ট্রাই করে দেখো, একবার করো, আছি তো আমরা, চলো একবার করো। কিন্তু বাবা, তোমাদের এই সমিতির নির্বাচন নিয়ে যা হয় আর কি, ফিড আসতেই থাকে, নিউজ হতেই থাকে, মারামারি কাটাকাটি, আর কি একটা সময় তো তোমরা আর কি বলবো, আর কি হাসির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। একটা ব্যাপার কি, যেটা নিয়ে আলোচনা হয় সেটা নিয়ে সমালোচনা একটু থাকবেই, বাট এটা যেহেতু আর্টিস্টদের অ্যাসোসিয়েশন, দ্যাটস ওয়াই হয়তো কথাগুলো একটু বেশি হয়। যতটুকু হয় তার থেকে হয়তো আমাদের মানে দেখানো হয় এটা বেশি। ধরো তোমার একটা কথা হচ্ছে, তুমি হয়তো আমার অপোজিটে আছো, একটা ইউটিউবারকে নিউজ করে দিল, দুজন মিলে ঝগড়া করছে,
হ্যাঁ, তো যতটুকু হয় তার থেকে অনেক বেশি সেটা আলোচনা এবং সমালোচনা বেশিটা হয়। আর এবার আমরা যেটা করছি, আমাদের দেশে একটু বেশি হয়, পৃথিবীর কোনো দেশে শিল্পী সমিতি নির্বাচন এত বলে আলোচনা কিছু না, নাই, এত আলোচনা নাই, একদম। নির্বাচনই নাই, কিন্তু আমাদের নির্বাচন তো হবে হ্যাঁ, হবে, আলোচনা সমালোচনা তার চেয়ে আরো বেশি হবে। একদম একদম। এবং এবার চেষ্টা করছি আমরা যারা এবার নির্বাচনটা করব সবাই মিলে চেষ্টা করছি যেন সমালোচনা একটু কম হয়, সেই আচ্ছা। চেষ্টা আমাদের অব্যাহত। আর দেখো যে ফিট যেন আমরা কম দেখতে পাই। আর একটা ছোট মজার কোশ্চেন করে শেষ করে দিব, সেটা হচ্ছে সিনেমায় নায়ক না নায়িকা বেশি পারিশ্রমিক পায়? আসলে এটা আসলে খুব ফানি একটা প্রশ্ন, এই জন্য বলবো না আসলে ফানি, কারণ এটা ডিপেন্ড করে যে কার ক্রেজ বেশি, সে তো বেশি এবং পাবে। এখানে কিন্তু স্টার কিন্তু বলতে যদি আমি বোঝাই আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে, সেটা হচ্ছে যে একজন দুজন, এর বাইরে কিন্তু তেমন না কেউ নেই। ওদেরকে বাদ দিয়ে আমি কোশ্চেনটা করছি। হ্যাঁ, আমি মেগা আমি স্টারকে সেটাই সরিয়ে বলছিলাম যে রাখলাম। ওই দুই আর একজন অন্যদের ছাড়া যদি বলি যে ছেলেদের স্ট্রাগলটা তো অনেক বেশি, তো সেক্ষেত্রে মেয়েদের আমার কাছে মনে হয় যে পেমেন্ট বলো বা অপশন অনেক বেশি। এখন যেমন একটা সময় যেটা ছিল মানুষ শুধু ফিল্মের পেমেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিল, বাট এখন কিন্তু সেটা না। এখন তোমার ওপেনিং প্রচুর হয়, একসময় কিন্তু ব্যাপারগুলো কম ছিল, প্রমোশনের কাজ প্রচুর হয়, তো সেক্ষেত্রে কিন্তু মেয়েরা আসলে এই সুযোগগুলো বেশি পায়। দ্যাটস আমি বলবো যে পেমেন্ট ওইভাবে চিন্তা না করে যদি বলে যে কাজের সুযোগটা বেশি, সেটা হচ্ছে মেয়েদের কাজের সুযোগটা বেশি। প্রমোশনাল দিক থেকে যদি বলো, ফিতা কাটার দিক থেকে যদি বলো, সেদিক থেকে এদের বেশি। একজন দুজন আর্টিস্ট অফ করে দিয়ে আমি বললাম কথাটা, ওভারঅল সবার ক্ষেত্রে যেটা হয় আর কি, তার মানে মেয়েদের সুযোগটা বেশি। হ্যাঁ, এবং আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা জানি যে অভির একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে এবং আমি জানতাম না যে অভি গান গায়, তো এই সুযোগটা ছাড়বো না, আমি তোমার গানে গানে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি বিদায় নিয়ে নেই। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য অভি। তুমি অনেক ভালো থাকো, অনেক সুন্দর থাকো এবং আমাদের ভালো ভালো কাজ দাও। থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভীষণ ভালো লাগছে কাটান কাটে এসে, আমার অনেক দিন পর তোমার সাথে অনেক ওপেনলি আমরা কথা বললাম, আমাদের অনেক কিছু আমরা রিভিল করলাম, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। গানে চলে যাই। এই গানটাতে আসলে আমার সাথে কো আর্টিস্ট হচ্ছে তোশিবা, সবাই আমরা খুব ভালো করে জানি, ভীষণ ভালো গান করে, এবং গানটার হচ্ছে মিউজিক ডিরেক্টর শোভন রয়। পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, কাউয়া ঠোকর মারলো, কাউয়া কামড় মারলো, বান্ধবীর ওই গালে না রে। পান দিলাম রত্তি রত্তি সুপারি দিলাম চালে, কাউয়া ঠোকর মারলো, কাউয়া বসান মারলো, বান্ধবীর ওই গালে কাউয়া রে। এটা কি সেই সিনিয়র বান্ধবী? মনে হয়। আমি মজা করে বলছি। হ্যাঁ, একদম। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায়।